সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা করোনাকালীন সময় যে ক্লাসগুলো গ্রহণ করেছ, আজকে তোমাদের উদ্দেশ্যে আমি তদ্রূপ যে ক্লাসটি আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে শুনবে। ইতিপূর্বে গল্পটি আমি পড়িয়েছি, তারপরও পাঠ্যক্রম হিসাবে তোমাদের নবম শ্রেণীতে আজকের এই পাঠ আমি দান করব। তোমরা খাতা কলম সহ নিশ্চয়ই রেডি আছো। তার আগে আমি বলি আজকে আমার পরিচয়। আমি মদন মোহন হালদার, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক। আমার ফোন নাম্বার 01799629066। তা আজকে আমি যে বই থেকে, বাংলা বই থেকে যে গল্পটি তোমাদের পড়ে যাবো সেটা হচ্ছে বই পড়া। বই আমরা সকলে পড়ি। আজকে যে বই পড়া গল্পটি এটি লিখেছেন প্রমথ চৌধুরী। বাংলা মুখপত্রে যতগুলো গল্প আছে, এই গল্পটি আমাদের শুধু বাংলা পড়লেই হবে না, জীবনকে উন্নততর স্তরে নিতে গেলে বইয়ের বিকল্প কিছু আছে বলে আমরা মনে করি না। তো বই পড়তে হলে, এখন বই পড়তে কেউ চায় না, নিছক একটা শখ ছিল এক সময়, এখন সেই শখটাও নেই। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে জোর করে বই পড়তে পরামর্শ দিতে চাই না। এটি লেখকের কথা। তা আমি লেখক পরিচিতি একটু বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। 7ই আগস্ট প্রমথ চৌধুরী 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। আমরা তার সাহিত্যিক ছদ্মনামকে বীরবল হিসাবে জানি। তার সম্পাদিত যে সকল গল্প বা ছোট গল্প, বিভিন্ন লেখনী তার পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে সবুজপত্র। বাংলা সাহিত্যের যে চলতি ভাষারীতি প্রবর্তনে সেটি অগ্রণী ভূমিকা পালন করে। বস্তুত তারই চারিয়ায় কথা, প্রবন্ধ সাহিত্য, নির্লোহিত, সনেট, পঞ্চাশক, পদচারণ প্রমথ চৌধুরী এগুলি লিখেছেন, যা বাংলা সাহিত্যে একটা বিরল দৃষ্টান্ত স্বরূপ কাজ করে। তিনি 1946 সালে কলকাতায় পদার্পণ করেন। তার এই সংক্ষিপ্ত জীবনীটা আমি পড়েছি, তোমাদের শোনালাম, মাথায় রাখবে। তা যাই হোক, আমি প্রথমে বলছিলাম বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি জোর করে কাউকে বই পড়তে বলবো না বা চাই না। কারণ প্রমথ চৌধুরী তিনি বুঝেছেন যে বই পড়াটা যে নিছক জোর করে কাউকে পড়ানো যায় না। প্রমথ চৌধুরী ছিলেন একজন শুধু সাহিত্যিক নয়, তোমরা দেখলে তার যে পরামর্শ ছিল, কেউ গ্রাহ্য করবেন কেমন জানি না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয় কথা বলছেন, অনেকে তাকে পরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের রোগ শোক, দুঃখ, দারিদ্র, দেশের সুন্দর জীবনযাপন করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনধারাকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকাবে, যেটা তিনি অনুভব করেন। তার ভিতর দিয়েও তিনি বলছেন, বই পড়ে কেউ কখনো দেওয়া হয় না। তা আমি আজকে পাঠ শেষে আমরা কি শিখব, আমাদের শিক্ষণ ফল কি থাকবে, তোমরা খাতা কলম রেডি করো, একটু লিখে নাও। 1 নম্বরে দেখো, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। শিক্ষা
আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। কথাটি ব্যাখ্যা করে। আরেকটা দেখো, 2 নম্বর, যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। যথার্থতা লিখো। ওকে, তাহলে আমি একটু কয়েকটা শব্দ অর্থ লিখি, তোমরা খাতা কলম নিয়ে লেখা শুরু করো। শব্দ অর্থ লিখবা বা টিকা। সুসার, দেখো সুসার হয়েছে। উদ্বাহ, উদ্বাহ। আরেকটি লেখো প্রচ্ছন্ন। আরেকটা লেখো বতাস, বতাস। আরেকটি গলাধকরণ, গলাধকরণ। ধোয়ার শেষে বিসর্গ, গলাধকরণ। আরেকটি ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক। বন্ধুরা, তাহলে আমরা মূল গল্পে আবার ফিরে যাই। একটু মনোনিবেশ করো, তাহলে আজকের বাড়ির কাজও পারবে, শিখন ফলটাও কি শেখাতে চেয়েছি সেটাও বুঝতে পারবে। তাহলে সাহিত্য চর্চা যে নিছক নয় এটি তিনি অনুভব করেছেন। আমাদের এই তার লেখনীতে আমরা পাই যে সম্ভবত তার লেখার ভিতর রয়েছে শিক্ষার মাহাত্ম্য। তিনি বলছেন, শিক্ষার মাহাত্ম্য আমিও বিশ্বাস করি এবং সন্দেহ আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চাতে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অর্থাৎ পৃথিবীতে আমরা যাই কিছু করি না কেন শিক্ষাবিহীন সম্ভব নয়। শিখতে হলে বই আমাদের পড়তেই, বই না পড়ে আমরা কোনো অবস্থাতে কিছু শিখতে পারি না। লোকে যে যাই বলুক না কেন আমাদেরকে বই পড়তে হবে, অর্থাৎ সাহিত্য চর্চা আমাদের মাথায় রাখতে হবে। এ কারণে ডেমোক্রেটিক সাহিত্যের সার্থকতাও সেখানে তুলে ধরা হয়েছে। গণতান্ত্রিক বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেটিক্সের গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। কথাগুলি কত স্পষ্টভাবে তিনি ব্যাখ্যা করেছেন। এর কারণ স্পষ্ট, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। আমরা লেখাপড়াকে এখন অর্থ করি, লেখাপড়া হিসাবে ধরেছি, অর্থ করি সম্পদ, অর্থ করি লেখাপড়া, অর্থাৎ শিক্ষাটা যে মূল উদ্দেশ্য সেটা আমাদের এখন ব্যাহত হচ্ছে। উদ্দেশ্য চাকরি, সেই কথায় তিনি বলছেন লোলুপ দৃষ্টি, অর্থাৎ লোভনীয় হয়ে পড়েছে। আজ অর্থের উপরেই পড়ে রয়েছে আমাদের সেই লোলুপ দৃষ্টি। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজার খানেক ল রিপোর্ট কেনেন তারা একখানে কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। অনেক দুঃখের কথা এটি। অর্থাৎ ল রিপোর্ট, অর্থাৎ আমি যদি লেখাপড়া থেকে উকিল হই, সেখানে যদি ল রিপোর্টের বই পড়ি তাতে আমার কিছু অর্থের যোগান হবে, আমার সাংসারিক উন্নতি ঘটবে, কিন্তু সাহিত্য চর্চা করে আমার লাভ নেই। আজকে লেখক এই যে মনের ভেদ ব্যক্ত করেছেন, আমাদের সেটির উদ্দেশ্যে আজকে পাঠ। কেননা সেখানে তাদের ব্যবসার সুযোগ আছে, কিন্তু সাহিত্য চর্চা করে কোনো ব্যবসা নেই। নদীর না আওড়ে কবিতা আবৃত্তি করলে মামলাতে হারতে হবে সে তো জানার কথা, কিন্তু সে কথা জজে শোনে না, তার যে কথা কোনো মূল্য নেই
এইটাই হচ্ছে পেশাদারদের মহাপ্রধান। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এই সত্য তো প্রত্যক্ষ, কিন্তু এই সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতি ধনের ভাণ্ডারও কমানি। আর একবার শুনে নাও কথাটি। তিনি বলছেন, জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভাণ্ডারও কমানি। তারপরও যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। অর্থাৎ আমরা যদি আমাদের মনকে বড় না করতে পারি, যতই সম্পদ হোক না কেন, আমরা কোনো অবস্থাতে বড় মানুষ হতে পারব না। লেখকের আজকে এই যে দর্শন, এই দর্শনের কথা এখানে বিভিন্নভাবে তিনি ব্যক্ত করেছেন। তিনি বলছেন, দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনোগঙ্গায় তোলা জল, তার পূর্ণ স্রোত অবগাহন কাল ও সাহিত্যের ভেতরে সোল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত। অর্থাৎ সেই দর্শন, সাহিত্য যাই বলি না কেন, আমরা যদি সেটি উপলব্ধি না করতে পারি, তাহলে আমরা মুক্ত মনের মানুষ হতে পারব না। অর্থাৎ দাঁড়ালো এই যে আমাদের এই বই পড়া হবে আমাদের বিশেষ উদ্দেশ্য, যেখান থেকে জ্ঞান অর্জন আমরা করতে পারি। ধর্মের চর্চার কথা বলা হয়েছে এখানে। ধর্মের চর্চা চাই মন্দিরের বাইরে করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা হয় জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। লাইব্রেরি যেখানে বহু বইয়ের সমারোহ, অর্থাৎ বহু জ্ঞানীর সমারোহ, সেখানেই যত জ্ঞান অর্জন করা সম্ভব, সেটা মন্দিরে নয়, কোনো বাইরে বিজ্ঞান চর্চায় নয়, জাদুঘরে নয়, জ্ঞান চর্চা সকল জ্ঞানের সেই পাহাড় পর্বত ধরা হয় এই লাইব্রেরি। কিন্তু যেটা আমরা আজ বলতে বসেছি, এসব কথা যদি সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের যা মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার। সাহিত্য চর্চা না করলে স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি আজকে আমাদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষা আসবে, কিন্তু প্রকৃত জ্ঞানের চর্চা করতে হলে আমাদেরকে অবশ্যই সাহিত্য চর্চা করতে হবে, এবং আমাদেরকেও নির্ঘাত বই পড়তে হবে। আর বই পড়তে হলে লাইব্রেরিকে আমাদেরকে মর্যাদা দিতে হবে। আমরা যারা লাইব্রেরিতে বই আছে প্রচুর, এখন সব শৌখিন হিসাবে অনেকেই বাড়িতে পাঠাগার করে, কেউ ড্রয়িং রুম, কিন্তু সেখানে অনেক বই, অথচ বই পড়ার সময় নেই। আমরা ছুটে বেড়াচ্ছি অর্থের দিকে। লেখক আজ অনেক মনের ব্যথা এখানে ব্যক্ত করেছেন যে শুধু বই হয়ে বই পড়ে বই হয়ে যায় না, বইকে এসেন্স করা, চিন্তা করা, অর্থাৎ মর্যাদা করা। আমরা যদি সেই বইকে মর্যাদা করতে চাই, তাহলে নিশ্চিত মনোনিবেশ করতে হবে, সেই বই সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর বইয়ের ভিতরে রয়েছে হাজারো মানুষের মনের আকুতি, তাদের বাস্তব অভিজ্ঞতা, যেগুলো আমরা পাঠ করলে নিশ্চিত বাস্তব জীবনে সাফল্যতা আনতে পারব। শুধু সাফল্য তো নয়, আমাদের জ্ঞান অর্জন করতে হলে এই বাস্তব জীবনে আমরা যদি ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র উদ্ধারণে যদি আমরা এগোতে চাই, আমার মনে হয় বই পড়ার কোনো বিকল্প নেই। অর্থাৎ বহু জ্ঞানের সমারোহ আমার মধ্যে আনতে হলে একমাত্র বইকে অবলম্বন করতে হবে। বহু জ্ঞানে গুণী না হলে সে কখনোই প্রকৃত মানুষ হতে পারে না। তাই বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর যে সার্থকতা, আমাদের পাঠ চর্চার অভ্যাসের মধ্যে দিয়ে আমরা সেটিকে তুলে ধরব, তাহলে আমাদের কী হবে, আর্থিক অনাটনও আমাদের দূর হবে, পাশাপাশি আমাদের জ্ঞান চর্চার জন্য আমরা প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হতে পারব।
তারই লেখনী এর জন্য আমাদের প্রয়োজন লাইব্রেরি প্রতিষ্ঠা। বাধ্য না হয়ে কেউ কখনো বই পড়ে না, এই কথাটি আমাদের বুঝতে হবে। আমাদের যতটুকু সময় আমরা পাই আমাদের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমরা ঠিক যথাযথ মানুষ রূপে পৃথিবীতে জন্মের সাথে আমরা কিন্তু মানুষ হই না। জন্মনে যাইতে শূদ্র সংস্কার দ্বিজরূপটাতে বেদ পাঠ হবে বিপ্র ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ। এখানে বলা হয়েছে যদি আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হয় এবং বাস্তবে মানুষ হিসাবে আমাদেরকে পরিগণিত করতে হয়, তাহলে বই পড়তে হবে, বই বই বই, অর্থাৎ জ্ঞানী সর্বমহান। সাহিত্য চর্চা প্রবন্ধটি এখানে শিক্ষায় বলা হয়েছে যে যে জাতির মানসিক বিকাশ সমৃদ্ধিতে বই পড়া জ্ঞান সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। এখানে তিনি বারবার এই কথাটি উচ্চারণ করেছেন। বন্ধুরা, তাহলে আমরা লাইব্রেরি এবং স্কুল কলেজ যে লেখাপড়া, এটি হচ্ছে আমাদের একটা পুঁথিগত বিদ্যা এবং সেখান থেকে সার্টিফিকেট অর্জন করে আমরা ক্লাস উত্তীর্ণ হয়েছি, এত অমুক ক্লাসে পড়ি তমুক ক্লাসে উত্তীর্ণ হয়েছে, এটি বলা যায়। কিন্তু পুরো বাস্তব জ্ঞান আনতে হলে আমাদেরকে বই পড়ার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এই কথাটি বলেছেন প্রমথ চৌধুরী। তোমরা খাতা কলম রেডি করো, আমি বাড়ির কাজ দিয়ে দিই। আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। বন্ধুরা, 1 নম্বরের প্রশ্নটি দেখো। আমার মনে হয় এদেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। বুঝিয়ে বলো, এটি লিখবে। বাড়ি থেকে আরেকটি প্রশ্ন দেখো। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ব্যাখ্যা করো। লিখছ, নিশ্চয়ই লেখা হয়ে গেছে। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। কথাটি ব্যাখ্যা করো। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, বাইরে যাবে না। শিক্ষক মা বাবা যা বলেন সেগুলি সুন্দরভাবে শুনবে। আজকে ক্লাস আমি এখানে সমাপ্ত